নমস্কার বন্ধুরা, আমি সৌম্য শুরু করতে চলেছি গেটের একটি ছোট ক্র্যাশ কোর্স। তো এই ক্র্যাশ কোর্সে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার একেবারে কনসেপ্ট শুদ্ধ ক্লিয়ার করব। তো এই ক্র্যাশ কোর্সে আমরা প্রথমেই দেখে নেব যে নেটওয়ার্ক থিওরি। এই নেটওয়ার্ক থিওরি হচ্ছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটি কমন পেপার। তো এই পেপারটিতে তোমরা যদি এই পেপারটা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো, তাহলে কিন্তু আগে গিয়ে যখন মেশিনস কিংবা পাওয়ার সিস্টেম পড়বে তোমাদের কোনো কিছু আর ডাউট থাকবে না। তো চলো আমরা দেখে নিই এই নেটওয়ার্ক থিওরিতে আমরা কোন কোন জিনিসগুলো দেখব। তো ফার্স্ট, নেটওয়ার্ক থিওরির মধ্যে আছে বেসিক, ফান্ডামেন্টাল, কনসেপ্টস। তো এই বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট থেকেই বেশিরভাগ কোশ্চেন নেটওয়ার্ক থিওরিতে পড়ে। এই বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে আগে গিয়ে তোমরা যখন 3 ফেজ 2 পোর্ট নেটওয়ার্ক এগুলো পড়বে, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। নেক্সট আমরা, এটা হচ্ছে তোমাদের নেটওয়ার্ক থিওরিকে দুটো ভাগে আমরা ভাগ করে নেব, একটা হচ্ছে ডিসি এবং একটা হচ্ছে এসি। তো ডিসির মধ্যে এইগুলো পড়ে যাচ্ছে বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্টস। নেক্সট আমরা যে নেটওয়ার্ক থিওরি গুলো আছে, যেমন থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম, সুপারপজিশন থিওরেম, সেই থিওরেম গুলো পুরো কনসেপ্ট ওয়াইজ ক্লিয়ার করব এবং তারপর আমরা বিভিন্ন প্রবলেম নিয়ে সেগুলোকে অ্যানালাইসিস করব। নেক্সট আমাদের 3 নম্বর জিনিস হচ্ছে ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্স। ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্স নিয়ে আমরা পুরো আলোচনা করব এবং 4 নম্বর যে পার্টটি আছে সেই পার্টটি হচ্ছে এই ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্সের বেসিসে কিভাবে আমরা কনসেপ্ট ওয়াইজ তার প্রবলেমগুলো সলভ করব। তো এখানে প্রবলেম বলে লিখে রাখছি। তো ডিসি পার্টের মধ্যে মেইনলি এই জিনিসগুলো আমরা কভার করব। তারপর আমাদের চলে আসছে এসি পার্ট। এসি পার্টের মধ্যে মেইনলি আমরা যে জিনিসগুলো পুরোপুরি কভার করতে চলেছি সেগুলো হচ্ছে, ফার্স্ট আছে, নেক্সট হচ্ছে এসি পার্টের মধ্যে যে জিনিসগুলো আমরা কনসেপ্ট ক্লিয়ার করব সেটা হচ্ছে ফেজর থিওরি। এই ফেজর দিয়ে অনেক প্রবলেম পড়ে। এখানে যে লিডিং এবং ল্যাগিং কনসেপ্ট আছে, সেই কনসেপ্টগুলো যদি তোমাদের ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু তোমরা ফেজর ডায়াগ্রাম আঁকতে পারবে না। আর ফেজর ডায়াগ্রাম না আঁকা গেলে কোনো একটা সার্কিট কিন্তু তার প্রবলেম ক্লিয়ার করা খুব কঠিন হয়ে পড়বে। নেক্সট আমরা সাইনোসয়েডাল যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সাইনোসয়েডালও মেইনলি ফেজরের মধ্যেই পড়ে যাচ্ছে। এবং নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে কাপলস থিওরেম বা কাপল সার্কিট যেটাকে বলা হয়। এই কাপল সার্কিট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে একটি মেন জিনিস। এটা ইলেকট্রনিক্স কিংবা অ্যাপ্লাইড ইনস্ট্রুমেন্টেশনদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা বেশি করে এই জিনিসটা তোমাদের পড়তে হবে, কাপলস থিওরি। 4 নম্বর যে জিনিসটা আছে সেটা হচ্ছে 3 ফেজ ডায়াগ্রাম। তো এই 3 ফেজ কনসেপ্ট তোমরা অবশ্যই গিয়ে মেশিনে কিভাবে 3 ফেজ অ্যাপ্লাই হয় এবং পাওয়ার সিস্টেমে কিভাবে 3 ফেজ অ্যাপ্লাই হয় সেগুলো পরে গিয়ে জানতে পারবে। তো এখানে যদি তোমরা কনসেপ্টটা না ক্লিয়ার করে রাখো 3 ফেজে, তখন গিয়ে প্রবলেম হবে। নেক্সট আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে 2 পোর্ট নেটওয়ার্ক। 2 পোর্ট নেটওয়ার্ক হচ্ছে একটি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই নেটওয়ার্ক থিওরির মধ্যে। 2 পোর্ট নেটওয়ার্ক দিয়ে কিভাবে একটা নেটওয়ার্কে সহজে আমরা অ্যানালাইসিস করতে পারবো সেগুলো আস্তে আস্তে আমরা শিখবো। এবং নেক্সট আরেকটা জিনিস আছে গ্রাফ থিওরি, সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, তো সেটা আমরা লাস্টে একটু দেখে নেব। তো নেক্সট জিনিসটা লিখে রাখি, গ্রাফ থিওরি। তো মেইনলি আমরা এই জিনিসগুলো কভার করতে চলেছি ডিসি এবং এসি পার্টের মধ্যে। এই জিনিসগুলো যদি তোমরা ঠিকঠাক ভাবে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো, তাহলে আশা করি গেটে আর কোনো প্রবলেমে কোনো রকম অসুবিধা হবে না। যেহেতু গেট একটি কম্পিটিটিভ এক্সাম,
তো এখানে শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করা নয়, কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে কিভাবে তোমরা সহজে একটা প্রবলেমকে হ্যান্ডেলিং করবে সেই জিনিসটা কিন্তু আগে শিখতে হবে। তো এখানে আমি সেগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের বলে বলে দেবো। তো আমরা চলে যাই নেক্সট পার্টে। তো আমরা নেক্সট পার্টে চলে যাই। তো আমরা শুরু করতে চলেছি বেসিক ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস গুলো দিয়ে। তো বেসিক ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস গুলো প্রথমেই আমাদের জানার প্রয়োজন আছে, আর মেইনলি যে নেটওয়ার্ক থিওরি কোশ্চেন গুলো গেটে আসে সেগুলো বেসিক ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস আমাদেরকে বিভিন্ন সার্কিট থেকে অ্যানালাইসিস করতে হয়। তো সেগুলো বিভিন্ন থিওরেম দিয়ে করা হয়, বাট যদি আমরা এই বেসিক কোয়ান্টিটিস গুলোই না জানি তখন কিন্তু আমাদের থিওরেম জেনেও কোনো কাজ হবে না। তাহলে প্রথমেই এগুলো সম্বন্ধে একটি ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। তো প্রথমেই হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস এর মধ্যে আছে কিউটি, যেটাকে আমরা বলি চার্জ। তো এই চার্জকে কিউটি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং এই চার্জের যে ইউনিট সেই ইউনিটটা হচ্ছে কুলম্ব। তো এখানে বলে রাখি চার্জ হচ্ছে একটা কিউটি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কিউটিটা, কারণ কিউটি হচ্ছে টাইম ওয়াইজ ভ্যারি করে। তার জন্য সবসময় আমরা যে কোয়ান্টিটি গুলো নেব সেগুলো সবগুলো কিন্তু আমি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অ্যানালাইসিস করব, এটা মনে রাখবে তোমরা। দ্বিতীয় যে কোয়ান্টিটিটা আছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট, যেটাকে বলা হয় আইটি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আইটি হচ্ছে কারেন্ট। তো কারেন্টের ইউনিট তোমরা জানো অ্যাম্পিয়ার। তো এই কারেন্টকে যখন আমরা অ্যাজ এ চার্জ রিপ্রেজেন্ট করব তখন সেটাকে আমরা লিখতে পারি ডিকিউটি ডিটি। তো এই চার্জটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি টাইমের রেসপেক্টে তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কারেন্ট, এবং এর ইউনিট আমি বললাম অ্যাম্পিয়ার। নেক্সট যে কোয়ান্টিটিটার কথা বলবো সেটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি, যেটাকে বলা হয় পোটেনশিয়াল, বা তোমরা বেসিক্যালি বলে থাকো ভোল্টেজ। তো এই পোটেনশিয়াল যে ইউনিট দ্বারা রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে ভোল্ট। তো পোটেনশিয়াল কাকে বলে মেইনলি? পোটেনশিয়াল হচ্ছে যখন আমরা কোনো একটা পয়েন্ট থেকে একটি চার্জকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাব, সেই কাজটা করার জন্য আমাদের যে এনার্জিটা খরচ হবে সেই এনার্জিটাকে বলা হয় মেইনলি পোটেনশিয়াল বা ভোল্টেজ। তো সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এই আকারে ডি ওমেগা টি ডিকিউ। তো ডি ওমেগা টি ডিকিউ এটা হচ্ছে, এখানে ওমেগা টি বলে রাখি, ওমেগা টি হচ্ছে এখানে এনার্জি। তো একটা এনার্জিকে আমরা কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাচ্ছি। তো নেক্সট আরেকটা জিনিস সেটা হচ্ছে পাওয়ার, যেটাকে পিটি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো এই পাওয়ারকে যদি আমরা রিপ্রেজেন্ট করি তো এটা পাওয়ার বলতে মেইনলি বোঝায় দ্য রেট অফ চেঞ্জ অফ এনার্জি। তো নেক্সট যে বেসিক ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিটা আছে সেটা হচ্ছে পিটি অর্থাৎ পাওয়ার। তো এই পাওয়ার কাকে বলে মেইনলি? পাওয়ার হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ এনার্জি। যখন এনার্জিটা চেঞ্জ হবে সেই চেঞ্জটাকে আমরা বলবো পাওয়ার। তো রেট অফ চেঞ্জ অফ এনার্জি। তো এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ডি ওমেগা টি ডিটি। তো টাইম ওয়াইজ এটা চেঞ্জ হচ্ছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং পাওয়ারকে আমরা যে ইউনিট দ্বারা রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে ওয়াট। তো এখানে দেখো ডি ওমেগা টি ডিটি এই জিনিসটাকে আমরা আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ডি ওমেগা টি ডিটি কে আমরা লিখতে পারি ডি ওমেগা টি বাই ডি কিউ ইন্টু ডি কিউ ডিটি।
এখানে টি দিয়ে দিলাম ভেরিয়েবল। তো এখানে তোমরা আগেই দেখেছো ডি ওমেগা টি ডি কিউ টি, এটা হচ্ছে কি না পোটেনশিয়াল। তো এটাকে আমরা পোটেনশিয়াল হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। তো ভিটি এবং ডি কিউ টি ডিটি, অর্থাৎ চার্জটা যদি টাইম ওয়াইজ চেঞ্জ হয় সেটাকে আমরা বলি কারেন্ট। তো এখানে আমরা লিখতে পারি আইটি। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে না পাওয়ার পিটিটা দেখো ভোল্টেজ এবং কারেন্টের গুণফল আকারে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। তো সব সময় এই জিনিসটা মাথায় রেখো, যখন আমরা কোনো একটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার নিয়ে কাজ করব তখন সেটাকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ এবং ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের গুণফল আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তো নেক্সট আমরা এখান থেকে বের করব যে এনার্জিটা কিভাবে বের করা যায়। তো এনার্জি দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা ওমেগা টি দ্বারা আমি রিপ্রেজেন্ট করেছি। তাহলে ডি ওমেগা টি ডিটি ইজ ইকুয়াল টু পিটি লিখেছি। এখান থেকে যদি আমরা ওমেগা টি বের করতে চাই তাহলে কি করতে হবে, ওমেগা টি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পিটি উইথ রেসপেক্ট টু ডিটি। এবং আমি যদি একটা টাইম ইন্টারভ্যাল নিয়ে নিই, ধরো t1 থেকে t2 নিয়ে নিলাম, তাহলে আমরা এইভাবে এনার্জিটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এনার্জি যদি আমাদের বের করতে দেয় এবং পাওয়ারটা বলে দেয় তাহলে আমরা তার ইন্টিগ্রেশন করে সেই এনার্জিটা বের করতে পারি। তো বন্ধুরা আশা করি তোমরা এই বেসিক কোয়ান্টিটিস গুলো প্রত্যেকটা বুঝতে পেরেছো এবং পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবং এই কনসেপ্ট গুলো যদি পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়ে যায়, নেক্সট যে আমি টপিকটা আলোচনা করব সেগুলো বুঝতে আর কোনো আশা করি অসুবিধা হবে না। এবং তারপর যে আমরা প্রবলেম সলভ করব সেখানে তোমরা বুঝতে পারবে যে কনসেপ্ট ক্লিয়ার হলে কিভাবে ইজিলি একটা প্রবলেম তোমরা সলভ করতে পারবে। তো চলো আমরা চলে যাই নেক্সট পার্টে। তো নেক্সট পার্ট হচ্ছে এনার্জি অ্যাবজর্বিং প্রিন্সিপাল। তো এনার্জি অ্যাবজর্বিং প্রিন্সিপাল মেইনলি যে থিওরেম আছে, তো কোনো একটা নেটওয়ার্ক বা সার্কিট নিয়ে যদি আমরা কাজ করি তো সেখানে যদি যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, যদি একখানা ইন্ডিপেন্ডেন্ট সোর্সও থাকে তাহলে সেই সোর্সটা কি করবে না, যে আমাদের মেইনলি সার্কিটের জিনিসগুলো হয়ে থাকে যেমন রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স, এগুলো কি হবে অ্যাবজর্বিং ইন নেচার। তো আমি যদি প্রিন্সিপালটা একটু লিখে নিই তাহলে এরকম দাঁড়ায় যে ইন এ নেটওয়ার্ক if minimum one independent source present, then RLC এই যে বেসিক কোয়ান্টিটিস গুলো আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এন্ড ক্যাপাসিট্যান্স, এই জিনিসগুলো মেইনলি কি হয় অ্যাবজর্বিং ইন নেচার। তো এরা কি করে, এরা পাওয়ারটাকে অ্যাবজর্ব করে যখন কোনো একটা নেটওয়ার্ক বা সার্কিটের ভেতর কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে। আমরা মেইনলি কি জানি যে সোর্স দু প্রকারের হয়, ডিপেন্ডেন্ট সোর্স আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এবং সোর্সকে আমরা ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স আকারেও রিপ্রেজেন্টেড করতে পারি। তো সেই সোর্সটা ভোল্টেজ সোর্স হোক কিংবা কারেন্ট সোর্স হোক সেটা কোনো ম্যাটার করে না, বা সোর্সটা যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স হয় তাহলে সব সময় আর এল এন্ড সি অ্যাবজর্বিং ইন নেচার হবে, অর্থাৎ পাওয়ারটাকে অ্যাবজর্ব করবে। তো এখানে আমরা মেইনলি ফার্স্ট যে কন্ডিশনটা দেখব সেটা হচ্ছে আর। আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সটা কি হবে, যখন অ্যাবজর্বিং ইন নেচার হবে সেটা পাওয়ারটাকে ডিসিপেটেড করবে। পাওয়ারটাকে ডিসিপেটস করবে মানে হচ্ছে পাওয়ারটাকে ছেড়ে দেবে ইন দ্য ফর্ম অফ হিট, অর্থাৎ পাওয়ারটাকে হিটের আকারে রিলিজ করে দেবে এই রেজিস্ট্যান্সটি। এবং যখন একটা ক্যাপাসিট্যান্স কিংবা ইন্ডাকট্যান্স এগুলো নিয়ে আমরা কাজ করব, এরা কি করবে, এরা পাওয়ারটাকে নিজেদের মধ্যে স্টোর করে রাখবে।
তো রেজিস্ট্যান্স কি করে, পাওয়ারটাকে ডিসিপিটস করে দেয় ইন দ্য ফর্ম অফ হিট, এবং যে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্স আছে এরা পাওয়ারটাকে নিজের মধ্যে স্টোর করে রাখে। তার জন্য এগুলো আমরা সাধারণত ব্যাটারির জন্য ইউজ করে থাকি। তো এগুলোকে বলা হয় মেমোরি এলিমেন্ট, যেহেতু এরা পাওয়ারটাকে নিজেদের মধ্যে স্টোর করার একটা ক্ষমতা রাখে। তো মেনলি স্টোর এরা 100% পাওয়ারটাকে স্টোর করে রাখে, কিন্তু এটা হয় যখন কন্ডিশনটা আইডিয়াল কন্ডিশন থাকে। কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যাল কেসে দেখি তাহলে প্র্যাকটিক্যালে এটা ইন্ডাকটেন্স বা ক্যাপাসিট্যান্স দুটোই 100% পাওয়ারকে স্টোর করতে পারে না কখনোই। কিছু পাওয়ারকে এরা হিটের আকারে রিলিজ করে দেয় বা ডিসিপেটস করে দেয়। তো মেইনলি এই জিনিসটা মনে রাখতে হবে, আমরা যখন প্র্যাকটিক্যাল কেস অ্যানালাইসিস করব তখন কিন্তু এরা কিছুটা পাওয়ার নিজেদের মধ্যে ছেড়ে দেবে হিট আকারে। এবং যদি একটা কোশ্চেনে কোথাও হিট এই কথাটা লেখা থাকে তো আমাদের প্রথমেই সেখানে বুঝে নিতে হবে সেটা রেজিস্ট্যান্স আমাদের বের করতে বলছে। এবং যদি কোনো জায়গায় স্টোরিং কোনো এলিমেন্ট লেখা থাকে তাহলে স্টোরিং যখনই আমরা কথাটা দেখব তখনই আমাদের মনে করতে হবে যে ইন্ডাকটেন্স বা ক্যাপাসিট্যান্স নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এটা গেল ফার্স্ট পয়েন্ট, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এদের নেচারটা কি রকম হবে। আর এল সি এই তিনটে জিনিসের নেচার যদি অ্যাবজর্বিং হয়, অর্থাৎ যখন ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকছে আমরা কি জানি এরা পাওয়ারটাকে অ্যাবজর্ব করবে, আর যখনই এরা পাওয়ারটাকে অ্যাবজর্ব করবে এদের পোলারিটি কিরকম ভাবে চেঞ্জ হবে সেই জিনিসটা আমরা একটু দেখে নেব। যখন আর এল সি এদের অ্যাবজর্বিং নেচার হবে তখন এদের ধরা গেল আমরা একটা এলিমেন্ট নিলাম, সেই এলিমেন্টের পোলারিটি কিরকম হবে। তো ধরা গেল এটা এক্স এলিমেন্ট এবং এই এলিমেন্টের এপাশ থেকে কারেন্ট ফ্লো করছে। তো যখন এটা অ্যাবজর্বিং নেচার হবে তখন যে পথটা দিয়ে কারেন্ট এন্টার করছে সেটা সবসময় পজিটিভ হবে, এবং যেখান থেকে কারেন্টটা রিলিজ হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে সেটা সবসময় নেগেটিভ পোলারিটি হবে। তো এটা হচ্ছে অ্যাবজর্বিং এর জন্য। যখন এটি ধরা গেল অন্য একটি এলিমেন্ট নিয়ে আমরা কাজ করছি তখন কি হবে না, এটা পাওয়ারটাকে যদি ডেলিভার করে, অ্যাবজর্ব না করে এটা পাওয়ার ডেলিভার করছে, তখন কিরকম পোলারিটি চেঞ্জ হবে দেখে নাও। তো এখন যদি কারেন্টটা কি করছে এদিকে লিভ করছে, অর্থাৎ এদিকে কারেন্টটা এন্ট্রি হচ্ছে, তো যে পয়েন্টটা দিয়ে কারেন্ট লিভ করবে তার পোলারিটি সবসময় হবে পজিটিভ, এবং যে পয়েন্টটা দিয়ে এন্টার করছে তার পোলারিটি হবে নেগেটিভ। এখানে দেখো এন্টার করছিল পজিটিভ দিয়ে এবং বেরিয়ে যাচ্ছিল নেগেটিভ থেকে, এখানে এন্টার করছে নেগেটিভ দিয়ে এবং কারেন্টটা রিলিজ হচ্ছে পজিটিভ পয়েন্টের মাধ্যমে। তো অ্যাবজর্ব এটা হচ্ছে অ্যাবজর্বের জন্য এবং এটা হচ্ছে ডেলিভারির জন্য। যখন পাওয়ার অ্যাবজর্ব হবে তখন যে পয়েন্টে কারেন্ট এন্টার করছে সেটা সবসময় আমরা প্লাস চিহ্ন দিয়ে চিহ্নিত করে নেব, এবং যেখান থেকে পাওয়ারটা লিভ করছে তাকে নেগেটিভ সাইন দ্বারা চিহ্নিত করব। এবং যদি আমরা পাওয়ার ডেলিভারির কথা দেখি কোথাও তখন যে পয়েন্টে কারেন্ট এন্টার করছে সেটা সবসময় নেগেটিভ হবে, এবং যে পয়েন্টে কারেন্টটা লিভ করছে সেই পয়েন্টের পোলারিটি সবসময় পজিটিভ হবে। আশা করি এই পোলারিটি চেঞ্জের ব্যাপারটা তোমাদের বোঝা গেছে। তো নেক্সট পার্ট হচ্ছে 3 নম্বর আমরা পয়েন্ট দেখে নেব। এখানে আমরা একটু প্রবলেম নিয়ে অ্যানালাইসিস করব। যে ধরা যাক একটা প্রবলেম নিলাম, এরকম কোন একটা নেটওয়ার্ক বা সার্কিট আমাদের কাছে দেওয়া হয়েছে। ধরা যাক এইভাবে একটা পোটেনশিয়াল এখানে কোনোভাবে আসছে এবং এক্স ওয়াই জেড এটাকে ধরে নিচ্ছি। তো এটা যদি অ্যাবজর্বিং বা ডেলিভারি কিছু না পাওয়ার কিছু একটা না ডিফাইন করা থাকে তাহলে আমরা কি করব না, সবসময় আমরা ধরে নেব এটা পাওয়ার অ্যাবজর্ব করছে। যদি কোশ্চেনে লেখা না থাকে যে অ্যাবজর্ব করছে না পাওয়ার ডেলিভারি করছে তাহলে অলওয়েজ আমরা ধরে নেব কি পাওয়ার অ্যাবজর্ব করছে। তো যখন পাওয়ার অ্যাবজর্ব করবে, ধরা যাক এইদিকে কারেন্ট ফ্লো হচ্ছে
কারেন্ট ফ্লো যেদিকে হবে অ্যাবজর্ব করলে কি হয়, যেখান দিয়ে কারেন্টটা এন্ট্রি হচ্ছে সেই পয়েন্টের পোলারিটি সবসময় পজিটিভ হবে আমি বলেছি, এবং যেখান থেকে কারেন্টটা লিভ করছে তার পোলারিটি সবসময় নেগেটিভ হবে। তো আমরা একটা সার্কিটে যদি সেটা পাওয়ার অ্যাবজর্ব করছে না ডেলিভারি করছে সেটা বলা না থাকে, আমরা অলওয়েজ কি ধরে নেব, অ্যাবজর্ব করছে, এবং সেই অ্যাবজর্বের থিওরি অনুযায়ী আমরা তার পোলারিটিও নিজেরা বসিয়ে নিতে পারবো যে কোন পয়েন্টটা পজিটিভ হবে কোন পয়েন্টটা নেগেটিভ হবে। তো আমরা চলে যাই নেক্সট ফোর্থ পয়েন্টে। ফোর্থ পয়েন্টে কি বলা হচ্ছে, অনেকেরই একটি মিসকনসেপশন থাকে যে যখন অ্যাবজর্ব করবে পাওয়ার তখন কি হবে না পাওয়ারটা নেগেটিভ হবে, এবং যখন পাওয়ার ডেলিভারি হয় তখন পাওয়ার পজিটিভ হয়। এই একটা মিসকনসেপশন অনেকের থেকে থাকে, এবং এই মিসকনসেপশনের জন্য এবং আমাদের যে প্রবলেম সলভ সেখানে কিন্তু প্রবলেমের রং অ্যান্সার আসতে পারে। এবং গেট এক্সাম হচ্ছে এমন একটা এক্সাম যেখানে তোমার রং অপশনটা কিন্তু আগে অপশনে থাকবে, এবং অবশ্যই তুমি সেই রং অপশনটা টিক করে দিয়ে এসে ভাববে যে ঠিক করেছো। তো আমরা কিভাবে এই প্রবলেমটাকে সলভ করব, কিভাবে কনসেপ্টটা ক্লিয়ার করব দেখে নাও, আশা করি তোমাদের আর এই প্রবলেমটা কোনোদিন হবে না। তো আমরা যখনই দেখব যে কোনো একটা পাওয়ার যাচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে তখন অ্যাবজর্বটাকে মেইনলি আমরা প্লাস বলে ধরে নেব, যদিও প্লাস বা মাইনাস যে কোনো একটা ধরে নিলে কোনো ক্ষতি নেই, তবু আমরা অ্যাবজর্বিং পাওয়ারকে সবসময় প্লাস বলে চিহ্নিত করব এবং যে ডেলিভারি পাওয়ার তাকে নেগেটিভ বলে চিহ্নিত করব। তো ধরা যাক এই সার্কিটটায় আমাদের পাওয়ার বলে দিয়েছে, এখানে অ্যাবজর্বিং পাওয়ার কি হচ্ছে না অ্যাবজর্বিং পাওয়ার বলে দিয়েছে +5 ওয়াট, এখানে বলে দিয়েছে ডেলিভারি পাওয়ার 3 ওয়াট +3 ওয়াট, এবং এখানে ডেলিভারিং পাওয়ার বলে দিয়েছে +2 ওয়াট। তো আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি যে পাওয়ার কনজারভেশন ল আছে আমাদের, পাওয়ার কনজারভেশন ল বা এনার্জি কনজারভেশন ল বলতে পারি আমরা। তো সেখানে আমরা কি জানি যে এনার্জি কখনো আমরা তৈরি করতে পারি না বা ধ্বংস করতে পারি না, তো আমরা সেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি পি টোটাল, অর্থাৎ টোটাল পাওয়ারটা সবসময় আমাদের জিরো আসবে, সামেশন অফ টোটাল পাওয়ার অলওয়েজ জিরো আসবে। যদি জিরো না আসে আমাদের ধরে নিতে হবে যে আমাদের এই সার্কিটটায় কোনো রকম ভুল ক্যালকুলেশন আছে। তো এখানে একটা জিনিস দেখে নাও, আমরা যদি পাওয়ারটা অ্যাড করি কি হচ্ছে না 5 + 3 + 2, এটা হচ্ছে সামেশন অফ পিটি টোটাল পাওয়ার। তো এখানে দেখো 8 আসছে, 0 আসছে না, যদিও এটা পাওয়ার বা এনার্জি কনজারভেশন ল দ্বারা 0 অলওয়েজ আসবে। তো এখানে কোথাও আমাদের একটা ভুল কিছু কনসেপ্ট আছে, তো দেখে নিই কি ভুল কনসেপ্ট আমরা এখানে প্রয়োগ করছি। তার আগে একটু জিনিসগুলো আমরা মুছে নিই। তো আমরা যখন কোনো একটা সার্কিট অ্যানালাইসিস করব তার পাওয়ারটাকে নিয়ে, তো তখন আমরা সেই পাওয়ারটাকে যে কোনো একটা ফর্মে রিপ্রেজেন্ট করব। যদি আমরা অ্যাবজর্ব ফর্মে রিপ্রেজেন্ট করি, প্রত্যেকটা পাওয়ারকে আমরা অ্যাবজর্ব ফর্মে রিপ্রেজেন্ট করব, একটা অ্যাবজর্ব একটা ডেলিভারি, এইভাবে আমরা যদি রিপ্রেজেন্ট করি তাহলে আমাদের যে অ্যানসারটা আসবে সেটা সবসময় রং অ্যানসার হবে। তো যদি এখানে পাওয়ার অ্যাবজর্বটা বলে দিয়েছে কত 5 ওয়াট পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে x এলিমেন্টের জন্য, তো আমরা x এর পাওয়ার ধরে নিলাম। y এর পাওয়ার এখানে বলে দিয়েছে ডেলিভারি 3 ওয়াট, যখন ডেলিভারি 3 ওয়াট হচ্ছে সেটাকে যদি আমরা অ্যাবজর্বিং করি কি হয় না পোলারিটিটা চেঞ্জ হয়ে যায়। তো +3 ওয়াট আছে ডেলিভারি, অ্যাবজর্বিং এ যদি আমরা নিয়ে যাই কি হবে, ওটা -3 ওয়াট হয়ে যাবে। তাহলে আমরা যদি অ্যাবজর্বের আকারে লিখি তো সেটাকে আমরা লিখব -3 ওয়াট। এবং আরেকটা কোয়ান্টিটিস আছে z, তার পাওয়ারটা ডেলিভারি বলে দিয়েছে পাওয়ার ডেলিভারি +2 ওয়াট। তো সেটাকে যদি আমরা অ্যাবজর্বের ফর্মে নিয়ে যাই কি হবে, এখানেও পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে, পোলারিটি চেঞ্জ হয়ে গেলে সেটাকে আমরা লিখতে পারবো -2 ওয়াট আকারে। তো এরপর যদি আমরা টোটাল পাওয়ারটা বের করি কি পাবো দেখে নি,
সো টোটাল পাওয়ার কি হবে, এই প্রত্যেকটা জিনিসের অ্যাডিশন হবে, +5 প্লাস -3 প্লাস -2। তো দেখো এখানে কি হবে, +5 -5, তো এটা করলে আমরা 0 পাচ্ছি। তো এখানে সামেশন অফ টোটাল পাওয়ার 0 চলে আসছে, তাহলে এই সার্কিটটা কোনো রকম ভুল নেই আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা সব সময় মনে রাখবে যে যখন আমাদের পাওয়ারটাকে বিভিন্ন আকারে অ্যাবসর্বিং এবং ডেলিভারি এই দুটো আকারে মিশিয়ে দেবে, তখন যে কোনো একটা ফর্মে তোমাদের লিখতে হবে, নয় অ্যাবসর্বিং লিখবে নয় ডেলিভারি আকারে লিখবে, তোমাদের যেটা সুবিধা হবে সেই আকারে লিখে নিও, কিন্তু একটি ফর্মে সেটি যেন হয়, তাহলে কোনো প্রবলেম কখনো ভুল হবে না আশা করি। তো আমরা নেক্সট যে টপিক সেখানে চলে যাই। তো নেক্সট যে টপিক সেটা হচ্ছে কন্ডিশন ফর কারেন্ট ফ্লো। কারেন্ট ফ্লোর কি কন্ডিশন আছে, তো গেটে এরকম প্রবলেম আগেও পড়েছে 2014 বা 15 কোশ্চেন যখন আমরা অ্যানালাইসিস করব, তখন দেখব যে একটি আমাদের নেটওয়ার্ক বা সার্কিট দিয়ে দিয়েছে এবং সেখান থেকে আমাদের কারেন্টের মান বের করতে দিয়েছে। তো অনেকেই কি করবে, প্রথমেই সেই সার্কিটটা থেকে কারেন্টের মান বের করতে মানে অঙ্ক করতে শুরু করে দেবে, কিন্তু প্রথমেই আমাদের দেখতে হবে যে আদৌ ওই সার্কিটটার মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারছে নাকি। যদি ওই সার্কিটটার ভেতর দিয়ে কারেন্ট যেতেই না পারে, তাহলে কারেন্টের কোনো মান আসবে না। তো কিভাবে আমরা বুঝবো কোন সার্কিট বা নেটওয়ার্কের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তো এর জন্য আমাদের তিনখানা পয়েন্ট অ্যানালাইসিস করতে হবে। তো ফার্স্ট পয়েন্টটা হচ্ছে the network or circuit must have potential difference। তো যে নেটওয়ার্ক বা সার্কিটটা আমাদের প্রবলেমে দেওয়া থাকবে, তার দুটো যে পয়েন্ট থাকবে এন্ড পয়েন্ট গুলো, তার যেন পটেনশিয়াল একটা ডিফারেন্স থাকে, সেম পটেনশিয়ালের না থাকে। যদি পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স সেখানে না থাকে, তার মধ্যে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না। তো এই ফার্স্ট কন্ডিশনটা আমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে the network or circuit must have minimum one closed path। তো আমাদের নেটওয়ার্ক বা সার্কিটটা যেটা দেওয়া থাকবে, সেটা মিনিমাম একটা ক্লোজড পাথ থাকতেই হবে, সেটা ওপেন হতেই পারে, বাট একটা অন্তত ক্লোজড পাথ যদি না থাকে, সেখানে কারেন্ট ফ্লো করতে পারবে না। তো এই জিনিসটা আমাদের দেখতে হবে। এবং থার্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে the current must have return path। তো যে কারেন্টটা একটা নেটওয়ার্ক বা সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, সেটা অবভিয়াসলি একটি রিটার্ন পাথ থাকতে হবে। যখন একটা নেটওয়ার্ক বা সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, সেটা ফ্লো হয়ে কখনোই বাতাসে তো মিশে যেতে পারে না, তো সেটাকে অবশ্যই আবার রিটার্ন পথে ফিরে আসতে হবে সেই পয়েন্টে। তো যদি কারেন্টটা একটা পয়েন্ট থেকে গিয়ে সেই পয়েন্টে ফিরে আসতে না পারে, তখন কিন্তু আমাদের সেইটা কারেন্ট ফ্লো হবে না সেই সার্কিটটার ভেতর দিয়ে। তো এই তিনটে জিনিস আমাদের মেইনলি একটি সার্কিট অ্যানালাইসিস করার সময় বা সার্কিটের প্রবলেম যখন আমরা করব, এই তিনটে জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে। যদি এই তিনটে কন্ডিশন অ্যাপ্লাই হয়, তখনই আমরা সেই সার্কিটটা নিয়ে তার কারেন্ট বের করব। যদি এই তিনটে জিনিসের মধ্যে কোনো একটা জিনিস মিসিং থাকে, তখন কিন্তু আমরা সেখানে কারেন্টটা 0 লিখে দেবো, কখনোই আর তার কারেন্টটা মানে প্রবলেমটা সলভ করতে যাব না। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ। আবার নেক্সট দিনের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে এইভাবেই ফলো করে যাবেন।